আসসালামু আলাইকুম, আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পড়ার বিষয় HTML কোডের সাহায্যে কিভাবে একটি টেবিল তৈরি করা যায়। গত ক্লাসে প্র্যাকটিক্যাল সহ কিছু বিষয় আলোচনা করা হয়েছিল। আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করতে পারলে আশা করি টেবিল তৈরি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসের সুবিধার জন্য প্রাথমিক বিষয়গুলো আমি আবারও একবার করে আলোচনা করে নেব। আমরা জানি একটি টেবিল তৈরির ক্ষেত্রে আমাদের ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো অতি জরুরি, কেননা ট্যাগ ছাড়া HTML এর কোনো ধরনের কাজ করা যায় না। তাই আমি একবার করে ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো দেখিয়ে নেব। আমরা জানি একটি টেবিলে যদি উপরে শিরোনাম আকারে কোনো কিছু দেয়া থাকে বা টেবিলের পরিচয় দেয়া থাকে, সেটিকে ক্যাপশন বলা যায়। তো এই কারণে আমাদের প্রথমেই একটি ক্যাপশন ট্যাগের প্রয়োজন হয়। এরপর আমরা জানি যেহেতু টেবিল তৈরি করছি, তাই একটি টেবিল ট্যাগের প্রয়োজন হবে। এরপর রয়েছে টিআর ট্যাগ। একটি টেবিলের প্রত্যেকটি সারির জন্য একটি করে টিআর ট্যাগ ব্যবহার করতে হয়। 4 নম্বরে রয়েছে টিএইচ ট্যাগ। টিএইচ ট্যাগ হলো একটি টেবিলের উপরের সারিতে মাঝ বরাবর এবং বোল্ড আকারে পাশাপাশি নিচের যে ডাটাগুলো দেয়া থাকবে সেগুলোর প্রতিনিধিত্ব করে এরকম কোনো কিছু লেখা থাকলে সেটিকে আমরা টিএইচ ট্যাগ বলতে পারি। এরপর রয়েছে টিডি ট্যাগ। একটি টেবিলের যে ডাটাগুলো দেয়া থাকে প্রত্যেকটি সেলের জন্য একটি করে টিডি ট্যাগ ব্যবহার করতে হয়। ট্যাগ ব্যবহার করার পরে আমাদের রয়েছে কিছু অ্যাট্রিবিউট। প্রথমে আমি বলে নিচ্ছি অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করতে হয়। অ্যাট্রিবিউট ব্যবহারের নিয়ম হলো একটি ট্যাগের ভিতর অ্যাট্রিবিউট নেম দিয়ে ইকুয়াল দিয়ে তারপর ভ্যালু দিতে হবে। তার মানে আমি একটি অ্যাট্রিবিউট কতটুকু ব্যবহার করতে চাই সেটি দেখানোর জন্য অ্যাট্রিবিউট ভ্যালু ব্যবহার করতে হয় এবং এই ভ্যালুটি একটি কোটেশনের ভিতর পড়ে দিতে হয়। আচ্ছা, আমরা দেখব এখন কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। একটি টেবিলে বর্ডার অ্যাট্রিবিউট হলো খুব জরুরি অংশ। প্রায় প্রত্যেকটি টেবিলেই বর্ডার অ্যাট্রিবিউটটি প্রয়োজন হয়। কিছু কিছু টেবিলের ক্ষেত্রে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার নাও করতে পারে। এরপর রয়েছে সেল স্পেসিং। সেল স্পেসিং হলো একটি সেল থেকে অন্য একটি সেল কতটুকু দূরত্ব আছে সেটি দেখানোর জন্য সেল স্পেসিং ব্যবহার করতে হয়। এরপর রয়েছে সেল প্যাডিং। সেল প্যাডিং হলো একটি সেল কতটুকু ছড়ানো থাকবে এটি দেখানোর জন্য সেল প্যাডিং ব্যবহার করতে হয়। এরপর আমাদের রয়েছে কল স্প্যান এবং রো স্প্যান। কল স্প্যান এবং রো স্প্যান এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কল স্প্যান হলো একটি কলামের কোনো সেল পাশের কলামের কোনো সেল মিলে যদি একটি সেলে পরিবর্তন হয়ে যায় বা পরিণত হয়ে যায় বা অনেকগুলো সেল মিলে যদি একটি সেল পরিণত হয় সেই ক্ষেত্রে আমাদের এই কল স্প্যান ব্যবহার করতে হয়। আর রো স্প্যান হলো একই কলামের দুটি সেল বা তার অধিক সেল মিলে যদি একটি সেলে পরিণত হয়ে যায় সেই ক্ষেত্রে রো স্প্যান ব্যবহার করতে হয়। আর আমরা জানি একটি টেবিল কতটুকু উচ্চতা থাকবে বা কতটুকু প্রশস্ত থাকবে সেটি দেখানোর জন্য হাইট এবং ওয়েট কথাটি ব্যবহার করতে হয় বা অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয়। এরপর রয়েছে অ্যালাইন। অ্যালাইন একটি টেবিলের বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। তো আমরা যদি এই টেবিলটির এক্সাম্পল বলি, এই টেবিলটি একটি ওয়েব পেজের উপরে থাকবে নাকি নিচে থাকবে, মাঝ বরাবর থাকবে নাকি বামে এবং ডানে থাকবে, এটি দেখানোর জন্য আমাদের এই অ্যালাইন ব্যবহার করা যায়। তো অ্যালাইনের ব্যবহার আরও বিভিন্ন জায়গায় রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে বিজি কালার। বিজি কালার হলো একটি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটি দেখানোর জন্য আমাদের বিজি কালার ব্যবহার করতে হয়। এইগুলো ছিল আমাদের একটি টেবিলের এসেনশিয়াল ট্যাগ এবং এসেনশিয়াল অ্যাট্রিবিউট। এগুলো ছাড়াও আরও কিছু কিছু অ্যাট্রিবিউট রয়েছে যেগুলো আমরা একটি টেবিলের প্র্যাকটিক্যাল করতে গিয়ে প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার দেখিয়ে দিব। তো এখন আমরা এই টেবিলটির প্র্যাকটিক্যাল ক্লাসটি দেখাতে যাচ্ছি। তো আমরা জানি এগুলোর কোড করার জন্য বিভিন্ন ধরনের টেক্সট এডিটর রয়েছে। আমরা নোটপ্যাডের মাধ্যমে কাজ করব। নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে আমরা এই কোডগুলো কাজ করব। আমরা জানি একটি নোটপ্যাড বা যে কোনো টেক্সট এডিটরে কাজ করার জন্য HTML এর প্রাথমিক যে মূল গঠনটি রয়েছে সেই মূল গঠনটি প্রথমে করে নিতে হয়। আমরা যেহেতু একটি টেবিল তৈরি করছি তাই টেবিল তৈরির জন্য একটি মূল স্ট্রাকচার রয়েছে। তাহলে আমি প্রথমেই ওই মূল স্ট্রাকচারটি লিখে নিচ্ছি।
টেবিল লেখার পরে এখানে একটি বর্ডার রয়েছে, তাই আমরা এই বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। ডিফল্ট হিসাবে যেহেতু বর্ডার 1 থাকে, তাই আমরা 1 2 আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। আমি এখানে 1 ব্যবহার করলাম। এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে সেল স্পেসিং এবং সেল প্যাডিং এটি বাধ্যতামূলক হিসেবে ব্যবহার করবে, তাই আমি প্রথমে এটি লিখে নিলাম। এটি হলো একটি টেবিল তৈরির মূল স্ট্রাকচার। টেবিল লিখে বর্ডার, সেল স্পেসিং, সেল প্যাডিং, এরপর টেবিল ট্যাগটি আমরা ক্লোজ করে নিলাম। এরপর আমরা দেখব যে এই ক্ষেত্রে টেবিলের কোনো ক্যাপশন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস ইনফো নামে একটি ক্যাপশন দেওয়া আছে, তাই আমরা এক্ষেত্রে একটি ক্যাপশন ট্যাগ ব্যবহার করব। এই ক্যাপশন ট্যাগের মাঝখানে লেখা আছে স্টুডেন্ট ইনফো, তাই আমরা এই লেখাটি লিখে নিব। লেখার পর আমরা ক্যাপশন অংশটি ক্লোজ করে দিব। এরপর আমাদের প্রত্যেকটি সেলের জন্য বা প্রথমে প্রত্যেকটি সারির জন্য টিআর লিখে নিতে হয়, তাই আমরা প্রথমেই টিআর লিখে নিলাম। আমরা যেহেতু এর আগের টিআর এর ব্যবহারগুলো বুঝেছি, তাই আমরা এখানে একবারে লিখে নিতে পারি। আমরা দেখব কতগুলো টিআর ব্যবহার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টি সারি রয়েছে বা 5টি রো রয়েছে, তাই আমরা 5টি টিআর প্রথমে লিখে নিব। দেখো এটি হলো একটি টিআর। এরকম করে আমরা 5টি টিআর লিখে নিতে পারি। আমরা 5টি টিআর পেয়ে গেলাম। প্রথম টিআর এর ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 4টি টিএস আমাদের লিখতে হবে, তাই আমরা প্রথমেই এখানে 4টি টিএস লিখে নিতে পারি। আমরা 4টি টিএস লিখে নিলাম। এরপর প্রথম টিএস এর ভিতর, দ্বিতীয় টিএস এর ভিতর, তৃতীয় টিএস এর ভিতর, এরকম করে প্রত্যেকটি টিএস এর ভিতর যা লেখা আছে সেই কাজগুলো আমরা করে নেব। তো এখন আমরা যতটুকু কাজ করেছি এতটুকু সেভ করে আমরা এটিকে রান করে নিব। তো রান করলে কি ফলাফল পাচ্ছি সেটি আমরা দেখব। তো দেখো আমরা যতটুকু কাজ করেছি ততটুকু অংশ কিন্তু ফলাফল আকারে পেয়ে গেছি। এখন আমরা এর পরের অংশগুলো দেখব। তো আমরা পরের টিআরে চলে যাব। তো পরের টিআরে গিয়ে যে মানগুলো পাচ্ছি এগুলো সব টিডি। আমরা জানি প্রত্যেকটি সেলের জন্য একটি করে টিডি তৈরি করে নিতে হয়। তাহলে আমাদের এক্ষেত্রে টিডি কতগুলো আছে? 1টি 2টি। এখানে গিয়ে আমাদের নতুন কিছু কাজ আসবে, তাই প্রথমে আমরা এই প্রথম টিডির কাজটি করে নিচ্ছি। এই টিডির ভেতর কি লেখা আছে? 101 লেখা আছে, তাই 101 লিখে এই টিডি অংশটি আমরা ক্লোজ করে নিব। পরে আরো একটি টিডি আছে, এই টিডির ভেতর লেখা আছে জেসপার। আমরা টিডিটি ক্লোজ করে দিব। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটি হলো এটিও কিন্তু একটি টিডি, কিন্তু এই টিডি আমাদের নিচের 3টি গড় মিলে, দেখো 1টি 2টি 3টি সেল মিলে যেহেতু একটি টিডি হয়ে গেছে, তাই আমাদের এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই অ্যাট্রিবিউটটি কি? আমাদের রো স্প্যান ব্যবহার করতে হবে। আমরা জানি একই কলামের নিচের কোনো সেল নিয়ে যদি এক সেল পরিণত হয়ে যায় সেক্ষেত্রে রো স্প্যান ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি করব? টিডি লিখে আমরা জানি যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় ট্যাগের ভিতর, তাই আমরা এখানে রো স্প্যান ব্যবহার করব। তো রো স্প্যানে এখানে কতগুলো গড় নিয়েছে সে? যেহেতু 3টি গড় নিয়েছে, তাই আমরা এক্ষেত্রে 3টি গড়ের মান লিখতে পারি। আমরা এখানে 3 লিখে দিব।
3 লেখার পরে এখানে যেহেতু বি লেখা আছে তাই আমরা বি লিখে দিলাম। টিডি ক্লোজ করে দিলাম। নিশ্চয়ই তোমরা এই অংশটি বুঝতে পেরেছ। এরপর আমরা যখন পরের ঘরে গেলাম, এখানে গিয়ে কি দেখলাম যে দুইটি সেল মিলে একটি সেলে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা পরের টিডিতেও কিন্তু রোজ ফ্যান ব্যবহার করতে হবে। এখানে কি লেখা আছে? এবিসি লেখা আছে, তাই আমরা এবিসি লেখাটি লিখে নিলাম। এবিসি কলেজ লেখা আছে। আমরা টিডি অংশটি শেষ করে দিতে পারি, ক্লোজ করে দিলাম এটি। এখন আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এবিসি কিন্তু উপরে দেয়া আছে। এই অংশটি মাঝখানে ছিল কিন্তু এই অংশটি উপরে দেয়া আছে। তো আমরা এটির সলভ করব, বাকি কাজগুলো করে তারপর এই অংশটির আমরা দেখে নেব যে এখানে কি অ্যাট্রিবিউট ব্যবহার করে এই লেখাটি উপরে নেওয়া যায়। তো এরপর আমরা পরের টিয়ারের কাজগুলো করব। তো এই টিয়ারেও কিন্তু আমরা দুটি টিডি দেখতে পাচ্ছি। টিডির মাঝখানে কি লেখা আছে? 102। এরপর টিডি আমরা ক্লোজ করে দেব। পরে আরো একটি টিডি আছে। এই টিডিতে গিয়ে আমরা নতুন একটি বিষয় দেখতে পাচ্ছি। সেটি কি? আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাটির মাঝ বরাবর একটি কাটা টান দেয়া আছে। তাহলে এটির জন্য আমরা একটি ট্যাগ ব্যবহার করতে পারি। সেটি একটি কি? আমরা জানি এটি স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হয়। স্ট্রাইক ট্যাগ ব্যবহার করে আমরা মাঝখানে এই লেখাটি লিখতে পারি। যেহেতু এটি একটি ট্যাগ তাই ট্যাগটি ক্লোজ করে নিতে হবে এবং এটি একটি কন্টেইনার ট্যাগ। ট্যাগটি ক্লোজ করে এরপর আমরা কি করব? টিডি অংশটি ক্লোজ করে নিব। এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এসে গেল। সেটি হলো এখানে যখনই গেলাম তখন কি আরো একটি টিডি দেখতে পেলাম, কিন্তু এই টিডিটি উপরের গড় কিন্তু গ্রহণ করে নিয়েছিল। আমরা যখন এর আগের টিডির কাজটি করেছিলাম তখন সেটি গ্রহণ করে নিয়েছিল। তাই এই ক্ষেত্রে আমরা আর এই টিডিটি আমরা এই সেলের জন্য পাচ্ছি না বা এই টিয়ারের জন্য পাচ্ছি না। আমি আবার বলে দিচ্ছি, যখন এই টিডিতে গেলাম এই টিডি কিন্তু উপরের টিয়ার গ্রহণ করে নিয়েছিল। তাই এই পরের মানের জন্য এই টিআর আর এই টিডির মানটি পাবে না। এটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। একইভাবে যখন এখানে গেলাম, এখানে গিয়েও কি দেখতে পেলাম? আমাদের এই টিআর এর কাজটি আগের টিআর নিয়ে নিয়েছে, তাই এখানে এই টিআর এর কাজটি আর হবে না। এই কাজটি আমাদের সহজ হয়ে গেল। এরপর আমরা পরের টিআর এর কাজটি দেখব। পরের টিআরেও আগের মতো করে আমরা দুটি টিডির মান করে নিতে পারি। টিডিতে 103 লেখা আছে। আরো একটি টিডি আছে, এই কাজটি আমরা করে নিব। এখন এখানে কি আমরা দেখতে পাচ্ছি? আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়েও কিন্তু দেখতে পাচ্ছি যে এই টিডির মানটি উপরের গ্রহণ করে নিয়েছিল, তাই এখানে আমাদের এই টিডির কাজটি এই টিআরের জন্য করতে হবে না। কিন্তু এখানের কাজটি দেখো, আমরা যদি এই অংশগুলো মিলিয়ে দেখি, এই অংশগুলো মিলিয়ে দেখলে দেখতে পাচ্ছি এই টিআরে কিন্তু এই অংশটি পড়ে যায়। তাহলে এই যে লেখাটি এটি কিন্তু বোল্ড আকারে আছে, তাই আমরা পরের টিডির ক্ষেত্রে বোল্ড ট্যাগটিও কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের এই টিআর এর ক্ষেত্রে দেখো,
এখানের মানটি কিন্তু আগের টিআর গ্রহণ করে নিয়েছিল, তাই এখানে আমাদের এই টিডি করতে হবে না। এর পরের টিডিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই টিডির মানটি বোল্ড আকারে আছে, তাই এখানে আমাদের কি করতে হবে, টিডি লিখে একটি বোল্ড ট্যাগও কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে বোল্ড ট্যাগের জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করে থাকি, যা লেখা আছে আমরা তা লিখে দিচ্ছি। বোল্ড ট্যাগ কমপ্লিট করে নিব, ক্লোজ করে নিলাম, এরপর টিডি অংশটি ক্লোজ করে নিতে হবে। এখন যদি আমরা যতটুকু কাজ করেছি এতটুকু অংশ সেভ করে নেই, এক্ষেত্রে লক্ষ্য করো আমরা কিন্তু এই মানটি কিন্তু 3 মান না করে 2 মান করেছিলাম, তাই আমি এখানে 2 করে দিয়েছি। এখন এক্ষেত্রে গড় কিন্তু 2টি ছিল, তাই এখানে 2 করে দিয়েছি। এখন আমরা এটিকে সেভ করে যদি রান করে নেই, তাহলে দেখো আমরা যতটুকু অংশের কাজ করেছি ততটুকু অংশের ফলাফল পেয়ে গেছি। এরপর আমাদের আরও একটি টিডি এর কাজ বাকি আছে, টিআর এর কাজ বাকি আছে। এখন এই টিআর এর ক্ষেত্রে তোমাকে গিয়ে দেখতে হবে, দেখো 1টি 2টি 3টি ভিন্ন ভিন্ন কলামের সেল মিলে একটি সেল হয়ে গেছে, তাই আমাদের এই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, কল স্প্যান ব্যবহার করতে হবে। তাহলে এই টিডি এর ভিতর আমরা কল স্প্যান ব্যবহার করব। সে কয়টি গড়কে গ্রহণ করেছে, এক্ষেত্রে 3টি মানকে গ্রহণ করেছে। দেখো 1টি 2টি 3টি মানকে গ্রহণ করেছে, তাই আমরা এক্ষেত্রে 3 লিখে দিতে পারি। ভিতরে যা লেখা আছে তা আমরা লিখতে পারি, টোটাল লেখা আছে, তাহলে আমরা টোটাল লিখে দিচ্ছি। টিডি কমপ্লিট করে দেওয়া হলো। এখন এটি মাঝ বরাবর আছে, এটির জন্য আমরা কি করব, এটির ফলাফল আগে পেয়ে নিয়ে তারপর এই কাজটি করে নিব যে মাঝ বরাবর কিভাবে আনতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি টিডি আছে, তাই পরের টিডির কাজটি করে নিব। টিডি আমরা ক্লোজ করে নিলাম। এখন এটিকে যদি আমরা সেভ করে রান করি তাহলে ফলাফল কি পাচ্ছি, দেখো আমরা কিন্তু এরকম একটি ফলাফল পেয়ে যাচ্ছি। এখন এখানের যে বিষয়গুলোর সাথে আমাদের টেবিলটির মিলছে না সেটি কি কি, আমরা দেখতে পাচ্ছি এটি মাঝ বরাবর আছে কিন্তু এটি এক সাইডে আছে, পাশাপাশি এখানের এই টোটাল লেখাটি মাঝ বরাবর আছে কিন্তু এখানে টোটাল লেখাটি মাঝ বরাবর নেই। এই এবিসি লেখাটি আমাদের মাঝ বরাবর আছে কিন্তু এখানে এবিসি লেখাটি উপরের দিকে আছে। তাহলে এই কাজগুলোর জন্য আমাদের কি কি কাজ করতে হবে সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই এবিসি লেখাটি কিন্তু উপরের দিকে দেয়া আছে, তাই আমরা এখানে নতুন আরো একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেই অ্যাট্রিবিউটটি কি, আমরা লিখতে পারি বেলাইন। যদিও আমরা এখানে বর্ণনার ক্ষেত্রে কিন্তু এই অ্যাট্রিবিউটটি পড়িনি, আমি বলেছিলাম যে যখন নতুন কোনো কিছু প্রয়োজন হবে তখন তোমাদেরকে বলে দিব। তাই এখানে যদি আমরা বেলাইন ব্যবহার করে কি লিখবো, আমরা এটি উপরের দিকে আছে তাই আমরা এটিকে টপ লিখে দিলাম। এখন এটিকে যদি আমরা সেভ করে নেই, সেভ করে নিয়ে রান করলাম, তাহলে দেখো এই এবিসি লেখাটি কিন্তু উপরের দিকে চলে গেছে। নিশ্চয়ই তোমরা এখন এটি বুঝতে পেরেছো। তাহলে কোনো সেলের ভিতরে যদি আমরা কোনো লেখা উপরে নিচে নিতে চাই তাহলে বেলাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি টোটাল লেখাটি মাঝ বরাবর আছে কিন্তু এখানে মাঝ বরাবর নেই। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটির ভিতর গিয়ে যেখানে টোটাল লেখা আছে এখানে আমরা নতুন করে আরো একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, এখানে কিন্তু অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। অ্যালাইন অ্যাট্রিবিউট লিখে আমরা কি করব, এটি যেহেতু মাঝখানে আছে তাই আমরা লিখে দিতে পারি এটি সেন্টার ট্যাগ ব্যবহার করব আমরা। সরি, এটি সেন্টার ট্যাগ নয়, এটি হলো ভ্যালু। তাহলে এটি যদি আমরা সেভ করে নেই, সেভ করে রান করলে কি হয়ে যাচ্ছে, দেখো আমরা কিন্তু এটি এখন মাঝ বরাবর পেয়ে যাচ্ছি।
এখন এই টেবিলটি আর এই টেবিলটির মধ্যে পার্থক্য কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এটি একটু ছড়ানো আছে এইদিকে, কিন্তু এটি ছড়ানো নেই এবং পাশাপাশি এটি বাম দিকে আছে। এটিকে আমরা মাঝ বরাবর আনতে চাই। তাহলে আমরা কি করতে পারি সেই অংশটুকু এখন দেখব। আমরা প্রথমেই এই টেবিলের মাঝ বরাবর নতুন অ্যাট্রিবিউট হাইট ওয়েট ব্যবহার করতে পারি। এখানে আমরা জানি যে পার্সেন্টেজ ব্যবহার করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে পার্সেন্টেজ ব্যবহার না করলেও চলবে, তবে বর্তমান টেক্সট এডিটরগুলোতে আমাদের পার্সেন্টেজ ব্যবহার করলে সুবিধাই হয়। এখন আমরা পার্সেন্টেজ ব্যবহার করে এটিকে সেভ করে নেব। সেভ করে যদি রান করি, তাহলে দেখো এটির মতো কিন্তু ছড়ানো হয়ে গেল এবং দেখতে একই রকম কিন্তু হয়ে গেছে। আমি তোমাদেরকে একবার করে দেখাচ্ছি। এটি দেখো দুটি টেবিল একই রকম হয়ে গেল, কিন্তু এটি আমাদের বাম দিকে আছে আর এটি মাঝ বরাবর আছে। তাই এখন আমরা দেখব যে আমাদের কি কি কাজগুলো করতে হয়েছে। আমাদের সব কয়টা ট্যাগ ব্যবহার করেছি, আমরা কিন্তু সব কয়টা অ্যাট্রিবিউটও ব্যবহার করেছি। কিভাবে? এই বর্ডার দেওয়ার জন্য বর্ডার অ্যাট্রিবিউটটি ব্যবহার করেছি। আর সেল স্পেসিংয়ের জন্য আমরা জানি যে এখানে একটি থেকে অন্যটি কতটুকু দূরত্ব থাকবে, সেল স্পেসিং ব্যবহার করেছি। সেল পেডিং ব্যবহার করা হয়েছে, কল স্প্যান, রো স্প্যান ব্যবহার করা হয়েছে। হাইট ওয়েট আমরা ওয়েট ব্যবহার করেছি, কিন্তু হাইট ব্যবহার এখনো করিনি। এলাইনের ব্যবহার দেখেছি আর বিজি কালারের ব্যবহারটি দেখিনি। এখন আমরা বিজি কালারের ব্যবহারটি দেখে নিব। তাহলে আমরা নতুন একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটি হলো বিজি কালার। আর এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের নিয়ম হলো একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে একটি স্পেস দিয়ে অন্য একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো বিজি কালার আমরা কি দিতে পারি? আমরা এখানে গ্রিন ব্যবহার করলাম। এখন আমরা প্রত্যেকটি কাজ করার পাশাপাশি এটির রান করে বারবার দেখে নিব যে প্রতিটি কাজের পাশাপাশি আমাদের ফলাফলগুলো কি এসে যাচ্ছে। দেখো আমরা কি ফলাফল পেয়ে যাচ্ছি। সবটুকু অংশ কিন্তু আমাদের গ্রিন হয়ে গেল। এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি এরপর এই বর্ডার অংশটিকে এই 1 না দিয়ে আমরা যদি 10 ব্যবহার করি, তাহলে কি হচ্ছে? আমরা প্রত্যেকটি সেভ করে কিন্তু রান করে নিব বারবার। দেখো এই ক্ষেত্রে বর্ডারগুলো কিন্তু অনেক বোল্ড হয়ে গেছে। এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখনো আমরা কিন্তু টেবিলটিকে মাঝ বরাবর নিয়ে যাইনি, তাই আমরা এখানে একটি সেন্টার ট্যাগ ব্যবহার করতে পারি। অ্যালাইন ট্যাগ, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে সেন্টার লিখে নিতে পারি। তাহলে আমাদের ফলাফলটি কি হয়ে যায়? সেভ করে আমরা রান করে নিব। দেখো এটি কিন্তু মাঝ বরাবর চলে গেছে। এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এটি একটু নিচের দিকে যাবে, তাহলে আমরা কি করব? আমরা হাইট অংশটি ব্যবহার করতে পারি। হাইট লিখে আমি কতটুকু নিচে নিতে চাই। ধরো আমি আমার যে ওয়েব পেজটি আছে এই ওয়েব পেজের সবটুকু অংশ জুড়ে ব্যবহার করতে চাই। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? এখানে আমি 100% ব্যবহার করতে পারি। 100% ব্যবহার করার মানে কি? আমি একটি পেজের সবটুকু অংশ গ্রহণ করতে চাই। এখন এটিকে সেভ করে আমরা রান করে নিব। দেখো আমাদের সবটুকু কিন্তু গ্রহণ হয়ে গেছে। একইভাবে যদি আমরা এখানের 100% ব্যবহার করি, তাহলে দেখো আমরা যদি 100% ব্যবহার করি তাহলে কি হয়ে যায়? সেভ করে এটিকে আমরা রান করে নিলাম। দেখো সবটুকু অংশ জুড়ে কিন্তু সে হয়ে গেল। এটা এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা যখন 100% ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের সবটুকু অংশ, একটি পেজের সবটুকু অংশ গ্রহণ করে নিবে। এখন আমি এটিকে কেবলমাত্র 5 ধরে নিলাম।
আর এই অংশটিকেও 5 ধরে নিলাম। যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখো আগের চেয়ে ছড়ানো কিন্তু কম এবং সেলের দূরত্ব আগের চেয়ে কমে গেছে। এটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। আমি আরও একটি বিষয় দেখাতে চাই, যেহেতু সব কয়টি অ্যাট্রিবিউটের ক্লাস আমরা আজকে শেষ করব, আমরা যদি এই ক্ষেত্রে এটিকে গ্রিন না দিয়ে রেড দিয়ে দিই তাহলে কি হয়? দেখো আমরা সেভ করে এটিকে রান করে নিলাম, সাথে সাথে এটি কিন্তু রেড হয়ে গেল। এখন আমার মনে হয় না আর কোনো অংশ তোমাদের এখানে বাকি আছে, প্রায় সবটুকু অংশই কিন্তু দেখানো হয়েছে। এই ছিল আমাদের একটি টেবিল তৈরির বিস্তারিত ক্লাস, কি কি ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে হয়। আশা করি আজকের ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করেছো তাহলে আর এটি নিয়ে আর কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। আমাদের আজকের ক্লাসে একটি টেবিল তৈরির কি কি ট্যাগ ব্যবহার করতে হয় এবং পাশাপাশি কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তার বিস্তারিত কিন্তু শিখে গেলাম। আশা করি আজকের ক্লাসে তোমরা উপকৃত হয়েছ। প্রত্যেকেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।